13ই মে। দিনটি আনন্দের না হলেও খুব স্মরণীয়। কেননা আজকের তারিখে আমরা হারিয়ে ফেলি বাংলা মায়ের তথা বাংলা সাহিত্যের এক প্রতিভাধর ব্যক্তিত্বকে, যিনি বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত, যিনি মাত্র 21 বছর বয়স জীবিত ছিলেন। আমরা তো অনেক বড় হয়ে যাওয়া সত্ত্বেও আমাদের কবি কবি ভাব, কিন্তু ছন্দের অভাব। এইখান থেকেই ভাবতে খুব অবাক লাগে, মাত্র 21 বছর বয়স বেঁচে থাকার সুযোগ পাওয়াতেই যিনি অনেক কাব্য কবিতা রচনা করেছিলেন, তিনি আর কেউ নন, আমাদের খুব পরিচিত কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন, কিন্তু 1947 সালের আজকের তারিখ অর্থাৎ 13ই মে তিনি আমাদের ছেড়ে চলে যান। কবি প্রথম বিশ্বযুদ্ধের পরপর এক দুর্ভিক্ষময় ভারতবর্ষে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণের কয়েক বছর আগেই নিজের চোখে দেখে নেন এখন অবধি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বলতে খারাপ লাগলেও এটাই সত্যি। কবি সুকান্তকে যেমন কিশোর কবি বলা হয়, তেমন দুর্ভিক্ষের কবিও বলা হয়। কেননা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মাত্র 21 বছর বয়সে কবির সঙ্গী ছিল দুঃখ, দুর্দশা। কবির জীবনকে অষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছিল কষ্ট। তাই পূর্ণিমার চাঁদ অন্যান্য কবিদের কাছে সৌন্দর্যের কারণ হলেও কবি সুকান্ত ভট্টাচার্যের কাছে ঝলসানো রুটির মতোই ছিল। তবে এই কিশোর কবি আমাদের শিখিয়েছিলেন কি করে দুঃখকে জয় করতে হয়। কবির মনোভাব ছিল প্রগতিশীল, দুঃখকে জয় করার মানসিকতা। সেই মানসিকতার উপর নির্ভর করে আমাদের কিশোর কবি, আমাদের দুর্ভিক্ষের কবি, আমাদের সুন্দর সুন্দর কবিতা রূপী অনেক উপহার দিয়ে গিয়েছেন। আজও আমরা উনার কবিতা পড়ে দুঃখকে জয় করার স্বপ্ন দেখি। ধ্বংসের মধ্যেও সৃষ্টি গড়ার স্বপ্ন দেখি। তাই আজকের তারিখে গীতাঞ্জলি বিদ্যাপীঠের তরফ থেকে এবং সমগ্র বাংলা সাহিত্যের তরফ থেকে কিশোর কবি অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্যকে অসংখ্য বিনম্র শ্রদ্ধা জানাই। আর কবিকে শ্রদ্ধা জানানোর জন্যই
আজকে আমি সপ্তম শ্রেণীকে সেই কবিরই এক প্রগতিশীলমূলক কবিতা চিরদিনের পড়াবো। কবিতার নাম চিরদিনের। খুব সুন্দর কবিতা, এবং যে বললাম কবির মনোভাব যে প্রগতিশীল, কবি দুঃখের মধ্যেও কেমন করে বাঁচতে হয়, ধ্বংসের মধ্যেও সৃষ্টির স্বপ্ন কি করে দেখতে হয়, এই কথাগুলি তার এই চিরদিনের কবিতাতেও প্রকাশিত হয়েছে। এই চিরদিনের কবিতাটি কবির ঘুম নেই, কবির ঘুম নেই। কবির ঘুম নেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চিরদিনের উক্ত কবিতায় কিশোর কবি আমাদের বাংলার একটি গ্রামের, অতি পরিচিত গ্রামের কথা বলেছেন, যেই গ্রামে চারিদিকে পল্লী প্রকৃতির যে সাধারণ চিত্র তা ফুটে উঠেছে। বরাবরই বাংলার গ্রাম আধুনিক জগতের ব্যস্ততম জীবন থেকে অনেকটাই দূরে, অনেকটাই শান্ত। সেই গ্রামে ভালো রাস্তা না থাকলেও মানুষের পথ চলা বন্ধ হয়ে যায় না। সেই জমির আল ধরে সেই আঁকা বাঁকা পথে মানুষ চলতেই থাকে। গ্রাম বাংলার পরিচিত একটি চিত্র, ডোবা অর্থাৎ পুকুর, পুকুরের চারপাশে তাল গাছ, বাঁশের ঝাড় এবং গরুর গোয়াল, তারপরে পরেই গ্রামের শুধু নয় আমাদের সভ্যতার প্রধান স্তম্ভ কৃষি জমি। আধুনিক সমাজে বর্তমানে আমরা বসবাস করে ভুলে যাই সেই গ্রামের কৃষকদের কথা। একবারও মনে করি না কৃষকরা যদি চাষ না করত আমরা খেতাম কি। তাই কিশোর কবি তার এই কবিতায় বারবার তুলে ধরেছেন সেই কৃষকদের কথা, যাদের চাষবাসের দ্বারাই আমাদের সভ্যতা এগিয়ে চলেছে। এই কবিতায় আমরা দুটি অনুচ্ছেদ পাবো, দুটি ভাগ। প্রথম ভাগে আমি একটু আগে যেগুলো বললাম, গ্রাম বাংলার সাধারণ চিত্র, আর তারপরে অনুচ্ছেদটা আরো একটু গুরুত্বপূর্ণ, যেখানে কবিতার নাম কেন চিরদিনের সেটি অনেকটাই পরিষ্কার হয়ে যায়। কবি বলেছেন এই গ্রাম আধুনিক সভ্যতার অনেক দূরেও অবস্থিত, অনেকটাই শান্ত। এই গ্রামের নিত্য সঙ্গী এই গ্রামকে মাঝে মাঝে গ্রাস করে নেই দুর্ভিক্ষের ছায়া। মাঝে মাঝে গ্রামের চাষবাস, জীবনযাপন বিনষ্ট হয়ে যায়। সেইখানে দাঁড়িয়ে
গ্রামের ঠাকুরমা তার নাতনিকে শোনায় গ্রাম যখন দুর্ভিক্ষের কবলে পড়ে তখন গ্রামের অনেক লোক খেতে না পেয়ে নগরের দিকে অর্থাৎ শহরের দিকে ধাবিত হয়। কিন্তু এতে গ্রামের মানুষ হার মেনে যায় না। দুর্ভিক্ষের কবল থেকে বাঁচার জন্য ধ্বংসের মধ্যে আবার মানুষ সৃষ্টির স্বপ্ন দেখে। আবার মানুষ গ্রামের সেই কৃষক সম্প্রদায় সেই ক্ষতিগ্রস্ত কৃষি জমিতে যে দিন রাত এক করে শস্য শ্যামলে সবুজে গ্রামের প্রকৃতিকে ভরিয়ে দেয়। তখনই গ্রামের এক বধূ নিজের ঘোমটা তুলে যখন সেই ধ্বংস হয়ে যাওয়া কৃষি জমি নিজের চোখে দেখতে পায়, তখন সে অবাক হয়ে যায়। সে দেখে আবার চারিদিকে সবুজময় প্রকৃতি। তখন শুধু গৃহবধূর নয়, গৃহবধূর মতো সমস্ত গ্রামবাসীর আবার স্বপ্নে নিজের দিন শুরু করে। আবার দেখতে থাকে কি এই কৃষির উপরে নির্ভর করেই গ্রাম বাংলার সন্তান থাকবে দুধে ভাতে। অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্য শুধু বাংলার মানুষকে, শুধু বাংলার গ্রামের মানুষকে নয়, সমাজের সকল স্তরের মানুষকে এটাই বলতে চেয়েছেন, দুঃখ দুর্দশা আমাদের জীবনের নিত্য সঙ্গী। জীবনে দুঃখ থাকবেই, মাঝে মাঝে দেখা দিবে ধ্বংসের বাতাবরণ, কিন্তু সেই ধ্বংস মধ্যে থেকেই আমাদের সৃষ্টির স্বপ্ন দেখতে হবে এবং ধ্বংসপুরীকে নতুন করে আবার গড়ে তুলতে হবে। আধুনিক সভ্যতা থেকে, শিক্ষার আলো থেকে সেই গ্রাম বাংলা অনেক দূরে থাকলে গেলেও কি করে ধ্বংসের মধ্যে সৃষ্টি স্বপ্ন দেখতে হয় তা গ্রাম বাংলার কৃষক সম্প্রদায় ভালো করেই জানে। তার জন্যই আজকে আমাদের সভ্যতা অনেকটাই এগিয়ে চলেছে। এবার তোমরা নিজেদের টেক্সট বই খুলবে, আমি টেক্সট বই ধরে ধরে তোমাদের কবিতাটা পড়াবো। বই খুলো। চিরদিনের কবিতাটির মোট চরণ সংখ্যা হচ্ছে 32টি। প্রথম অনুচ্ছেদে আছে 16টি আর দ্বিতীয় অনুচ্ছেদে আছে 16টি চরণ অর্থাৎ লাইন। তো শুরু করছি চিরদিনের। আচ্ছা, শুরু করার আগে যেটা বলতে ভুলে গেছি, কবিতার নাম চিরদিনের হলো কেন? কারণ আমাদের জীবনে অনেক দুঃখ আসে, ধ্বংসের বাতাবরণ, ধ্বংসের পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু কৃষক সম্প্রদায়ের দ্বারা আমাদের এই সভ্যতা সবসময় চলতেই থাকে। তাই কবিতার নাম চিরদিনের। অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্যের যে হার না মানা মানসিকতা এই কবিতায় প্রকাশিত হয়েছে। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে, আমি অর্থগুলো যতটা পারি লেখার চেষ্টা করি, তোমরাও খাতাতে লেখার চেষ্টা করবে।
বৃষ্টি মুখর। বৃষ্টি মুখর মানে বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে এমন। বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে এমন। বৃষ্টি মুখর শব্দের অর্থ বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে এমন। এখানে মানে যে গ্রামের কথা বললাম, গ্রামটার কোনো এখানে নাম উল্লেখিত নেই, তবে এই গ্রাম হচ্ছে আমাদেরই অতি পরিচিত কোনো একটা গ্রাম। এখানে বৃষ্টি মুখর লাজুক, লাজুক শব্দের অর্থ হচ্ছে লজ্জাশীল। লাজুক শব্দের অর্থ হচ্ছে লজ্জাশীল। এখানে বৃষ্টি মুখর মুখর লাজুক গায়ে, গায়ে মানে এখানে কি বলবো, এখানে বৃষ্টি মুখর মুখর লাজুক গায়ে, লাজুক গায়ে, লাজুক মানে লজ্জাশীল। গায়ে বলতে তোমাদের এখানে বইয়ে কি দেওয়া হয়েছে না, বইয়ে তো এখানে গায়ে মানে, গায়ে মানে এখানে তুমি বলতে পারো গ্রাম বা গ্রামের যে অ্যাকচুয়ালি কি বলবো, গ্রামের যে শরীর, গ্রামের তো শরীর হয় না, একটু বুঝতে পারছো, গ্রামের যে পরিবেশ সেটা অনেকটাই লাজুক। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। আচ্ছা, আমরা দেখেছি শহরগুলিতে বা আমাদেরও বর্তমান জীবনে একেবারে ঘড়ির কাঁটা দেখে চলা, আমরা ছুটি, চঞ্চল, একেই বলছে ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততা থেকে অনেক দূরে কে, এই গ্রাম। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। কারণ তোমরা আবার আক্ষরিক অর্থটাকে নিও নাকি, স্যার গ্রামের ঘড়িটা কি আস্তে আস্তে চলে আর শহরের ঘড়িটা কি দ্রুত চলে, এমন না। এটা আক্ষরিক অর্থ নিলে কিন্তু মানে বোঝা যায় না কবিতার অনেক সময়, একটু অন্তর্নিহিত অর্থ। মানুষ, শহরের মানুষ অনেক ব্যস্ত, সেখান থেকে গ্রামের মানুষ অনেকটাই কি শান্ত, এটাই। সবুজ মাঠেরা পথ দেই পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। একটু আগেই বললাম এখন না হয় গ্রামগঞ্জে অনেক ভালো ভালো রাস্তা আমরা দেখতে পাই, কিন্তু কবি ঠিক পরাধীন ভারতবর্ষে মানে পরাধীন ভারতবর্ষের সময় এই কবিতাটা লিখছেন। তখনকার গ্রাম অবশ্যই এখনকার গ্রামের মতো ছিল না, তো সেই গ্রামগুলোতে ভালো রাস্তা নেই কি গ্রাম দিয়ে ভালো করে হেঁটে যাওয়া যায়। কিন্তু মানুষ কি থেমেছিল? মানুষ সেই জমির আল দিয়ে, এখানে কি বলছে, সবুজ মাঠেরা পথ দেই পায়ে পায়ে, কি রাস্তা তো নেই কিন্তু মানুষ সেই সবুজ জমির মধ্যেই রাস্তা ফুটিয়ে কোন রকমে চলাচল করে। অর্থাৎ এত বাধা, এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও গ্রামের জীবনকে কোনো সময় থামিয়ে রাখা যায় না। কবি এটাই বোঝাতে চেয়েছেন, এবং কবিতার প্রায় প্রত্যেকটা লাইনে সেই একই কথা। কবিতাদের নাম যেটা চিরদিনের, কি চলতেই থাকবে, থেমে রাখা যাবে না। সবুজ মাঠেরা পথ দেই, মানে সবুজ মাঠ দিয়েই আমরা পথ তৈরি করি, যেখানে গ্রামে ঢোকার বা যাতায়াত করার কোনো ভালো রাস্তা নেই, পথ নেই তবে এখানে পথ হাঁটা, তাও মানুষ চলছে। জোড়া দিঘি, দিঘি শব্দের অর্থ হচ্ছে বড় পুকুর, লিখে নাও, আর বোর্ডে যাচ্ছি না। জোড়া দিঘি, জোড়া মানে দুটা, দিঘি, দিঘি মানে হচ্ছে বড় পুকুর। জোড়া দিঘি তার পাড়েতে মানে দিঘির চারদিকে, তালের সারি, তাল মানে তালের গাছ, আশা করি তোমরা তালের গাছ দেখেছো, অবশ্যই দেখবে। জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি, এগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে,
কি জোড়া দিঘির পাড়ে কিসের শাড়ি ছিল? নারকেলের শাড়ি, সুপারির শাড়ি, তালের শাড়ি। ঠিক আছে, জোড়া দিঘি, তার পাড়েতে তালের শাড়ি, দূরে বাঁশঝাড়ে। বাঁশঝাড়ও কমন জিনিস, গ্রামে বাঁশঝাড় থাকবেই। আত্মদানের, আত্মদান, আত্মদান কি? অন্যের জন্য নিজের জীবন দান করা, অন্যের জন্য নিজের জীবন দান করা, একে বলা হচ্ছে কি? আত্মদানের ছাড়া। কবি কি বলতে চাইছেন? বাঁশের ঝাড়ে সেই আত্মদানের ছাড়া পাওয়া যায়, তালের গাছে সেই আত্মদানের ছাড়া পাওয়া যায়, দিঘিতে সেই আত্মদানের ছাড়া পাওয়া যায়। তারা কি অন্যের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত? হ্যাঁ, একটু ভেবে দেখো, গ্রামগঞ্জের মানুষেরা রৌদ্রের তাপে, ঝড় বৃষ্টির মধ্যে যদি জমিতে নিজের জীবনকে বিপদের সামনে রেখে চাষবাস না করতো, তাহলে আমরা ফ্যানের নিচে বসে, এসি রুমে বসে এত মিষ্টি মিষ্টি কথা বলতে পারতাম না। বোঝাতে পেরেছি কবি কেন আত্মদানের সারার কথা বলেছে? কি গ্রামের মানুষেরা যে নিজের জীবন দিয়ে এই সভ্যতাকে বাঁচিয়ে রাখে, তার সারা, তার ইঙ্গিত এই বাঁশের ঝাড়, এই তালের গাছ, এই দিঘি, এই মাঠ, এই ঘাটে পাওয়া যায়। পচা জল আর মশায় অহংকারী নীরব, এখানে অমর কিষান পাড়া। অহংকারী শব্দটা একটু মানে কি বলবো, কটাক্ষ বা হাস্য কৌতুক বটে। কি গ্রামে সেই সুইমিং পুলের মতো, কাচের মতো চকচকে জল পাওয়া যায় না, পচা, যেখানে মশার আবির্ভাব, যেখানে ম্যালেরিয়া হয়, যক্ষা হয়। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আজকে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু দিবস। তিনি খুব ছোট বয়সে, অর্থাৎ 21 বছর বয়সে মারা গিয়েছিলেন যক্ষা রোগে। তো আবার কবিতায় চলে আসি। পচা জল আর মশায় অহংকারী নীরব, এখানে অমর মানে কিষান পাড়া। কিষান পাড়া মানে হচ্ছে, কিষান মানে হচ্ছে চাষি। কি গ্রামে বদ্ধ জলে, মশার উপদ্রবে, ম্যালেরিয়ার প্রভাবে এত অত্যাচার, মানুষ কিন্তু নীরব, প্রতিবাদ করে না। কিন্তু মানুষ অহংকারী। কি যতই তোমরা আমার, যতই রোগ ছড়াও, যতই যে করাও, এই গ্রাম বাংলাকে ধ্বংস করা সম্ভব নয়। আমরা হয়তো প্রতিবাদ করতে না পারি, কিন্তু আমরা প্রতিজ্ঞা করতে পারি কি আমরা এই প্রতিকূল অবস্থাতে কোনোদিনও হার মানব না। তাই গ্রাম বাংলার মানুষের সঙ্গে গ্রাম বাংলার প্রকৃতিও অহংকারী। পরিষ্কার? এই গ্রামের পাশে মজা নদী 12 মাস। মজা নদী, মজা মানে বুঝে যাওয়া নদী, বুঝে যাওয়া, বয়স্সু বর্গীয় জয় একার, বুঝে যাওয়া নদী। যে নদী প্রায়, যে নদীর জল শুকিয়ে যাচ্ছে, বা যে নদী ভরাট হয়ে যাচ্ছে, কিসে? মাটিতে শুকিয়ে যাচ্ছে। বুঝে যাওয়া নদী, বন্ধ হয়ে যাওয়া নদী। এই গ্রামের পাশে মজা নদী 12 মাস, জল থাকে না। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, কিন্তু এখন বর্ষা। যে নদী প্রায় শুকিয়ে যাচ্ছিল, সে বর্ষার সময় সে নদীও কি করে? বিদ্রোহ। বিদ্রোহ মানে হচ্ছে অভ্যুত্থান, আবির্ভাব নতুন কিছু। কি যে নদী শুকিয়ে যাচ্ছিল, সে নদীও আজ বর্ষাকালে কি করছে? জল টকবক টকবক করছে, অর্থাৎ বিদ্রোহ করছে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এই গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়ে। গোয়ালে কে থাকে? গোয়াল হচ্ছে গরুর গোয়াল, গরু থাকার স্থান। দেখেছো তোমরা গোয়াল? এখন তো বাংলাও অনেকটা কি, গ্রাম বাংলাও কি হয়ে গেছে? মডার্ন, আধুনিক। হ্যাঁ, তো যেখানে গরুরা থাকে সেটাকে গোয়াল ঘর বলে। সেই গোয়াল ঘরে গরুদের
ইশারা দিচ্ছে কে? মাঠের সবুজ ঘাস। ইশারাতে কি বলছে? এই গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। ঘাগরা মেয়েদের একটি ঝোলা ঢোলা টাইপের একটা পোশাক, ঘাগরা। কবি এখানে গোটা পল্লী প্রকৃতি সবুজে ভরে গেছে, তাকেই মেয়েদের একটি অতি পরিচিত এবং সুন্দর পোশাক ঘাগরার সঙ্গে তুলনা করেছেন। রাত্রি এখানে স্বাগত সন্ধ্যার শাখে। শহরে হয় কিনা জানি না, আমরাও গ্রামে দেখি বা দেখেছি, সন্ধ্যা যখন উপস্থিত তখন মায়েরা তুলসী গাছের ওখানে শঙ্খ বাজিয়ে রাত্রিকে ওয়েলকাম করে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। আলপথ, আলপথটা কি একটু জেনে রাখবে। কিষান মানে কি? চাষি। ঘরে পাঠায় যে আলপথ। আলপথটা কি? এটা একটা জমি, এটা একটা জমি, আর এটা একটা জমি। এই জমির মাঝখানে যে পথ, এটা হচ্ছে আলপথ। কিষানকে ঘরে পাঠায় সেই আলপথ, অর্থাৎ জমিতে তো আর সেই ভালো ভালো রাস্তা নেই, আলপথ দিয়েই কৃষকদের বাড়ি ফিরতে হয়। যখন সন্ধ্যা নেমে আসে, মায়ে ঝিয়েরা শাক বাজায়। বুড়ো বটতলা, রাত্রি যখন হয়ে যায়, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে। বুড়ো বটতলা, গ্রামগঞ্জে আমরা দেখি বড় বড় বট গাছ থাকে, যে গাছতলার নিচে সন্ধ্যার পর পর গ্রামের সব বয়োজ্যেষ্ঠ লোকেরা একসাথে এসে জড়ো হয়। এটাও গ্রাম বাংলার একটি ঐতিহ্য। গ্রাম বাংলা মানুষদের মধ্যে এত শিক্ষা না থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে যে একতা আছে, সেই বট গাছের নিচে সেই মানুষদের জমায়েতকে অনেকটাই পরিস্ফুটিত করে। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, মানে সব লোকজন এসে জমা হয়। সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। জনমত শব্দের অর্থটা কি? অধিকাংশ লোকের মত। অধিকাংশ লোকের মত বা অধিকাংশ লোকের ইচ্ছা। সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত, অর্থাৎ সেই বটতলার নিচে গ্রামের অনেক লোক এসে, বুড়া বয়োজ্যেষ্ঠ লোকরা এসে উপস্থিত হয়, তারা নিজেদের মত বিনিময় করে। এটা হচ্ছে চিরদিনের কবিতার প্রথম 16টি চরণ, যেই চরণগুলো থেকে কবি পরিষ্কার করেছে গ্রাম বাংলার অতি সাধারণ, অতি পরিচিত এক চিত্র। আজকে এখান অবধি। এরপরে আমি বাকি 16টা, অর্থাৎ কবিতার আসল গুরুত্বপূর্ণ 16টা লাইন আমি তোমাদের পড়াবো। তবে আজকে ক্লাস শেষ করার আগে আমরা সকলে যারা ক্লাস করছি, ক্লাসটা যারা দেখছি, সবাই 13ই মে আমরা অবশ্যই কিশোর কবি অর্থাৎ সুকান্তকে আন্তরিক শ্রদ্ধা জানাবো। কবি এত কম বয়সে আমাদের এত ভালো ভালো কবিতা উপহার দিয়ে গেছে। তো আজকে এতটুকুই, এরপরে আবার হবে। তোমরা ভালো থাকবে,